গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারী দলটির মতো বিএনপিতে পরিবারতন্ত্র থাকবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বিকালে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে এক গোলটেবিল আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করলেও কাউকে হেনস্থা করা হবে না। এছাড়া পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারেন তা বাস্তবায়নের আশ্বাসও দেন তারেক রহমান। তিনি এমন দেশ গড়তে চান যেখানে আর কোনো স্বৈরাচার মাথা চাড়া দেবে না, জনগণের হাতেই থাকবে ক্ষমতা। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের অনেকেই আর্থিক সহায়তা পাননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি একথা জানান। এ সময় সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আহতদের সুচিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, আন্দোলনকারী আহতদের চিকিৎসা মোটামুটি চললেও আর্থিক সহযোগিতা পাননি তারা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনো রাজনীতি করতে চাইছে। কিভাবে তারা দেশে আবার এই অধিকার চায়, এই প্রশ্ন তোলেন তিনি। কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত, খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি, এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি। এবং তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াতে ইসলামী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে এসব কথা বলেন জামায়াতের আইনজীবী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর যুক্তি তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ও একনায়কতন্ত্র কায়েম করে বলে আদালতে শুনানিতে বলা হয়। জামায়াতের আইনজীবী শিশির মনির এ বিষয়ে ৬ষ্ঠ দিনের শুনানিতে অংশ নিয়ে এসব আইনি ব্যাখ্যা তুলে ধরেন। অ্যান্টি কারাপশন কমিশন, ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ট ডেস্ট্রয় করা হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে, এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। ভালো নির্বাচন হলে স্বৈরশাসক আসবে না এমন গ্যারান্টি দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বলেন, জবাবদিহি না থাকলেই স্বৈরশাসকের উত্থান হয়। ভালো নির্বাচনের পরও স্বৈরশাসক বনে যাওয়ার উদাহরণ আগেও রয়েছে। এ সময় জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বক্তারা বলেন, বাধ্য হয়ে তাদের রাস্তায় নামতে হয়েছে। রাজনৈতিক দলগুলো এখনো সচেতন হয়নি, নইলে ৫ আগস্টের পর দখলদারদের আবির্ভাব ঘটত না বলে মত তাদের। রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণের গুরুত্বও তুলে ধরেন বক্তারা। ইতিহাস থেকে একটা শিক্ষা আছে আমাদের, যে শুধু একটা ভালো ইলেকশন হলেই আমরা একটা ভালো প্রতিনিধি পাবো না। যেমন 1932-তে আপনি দেখছেন যে জার্মানিতে একটা খুব সুন্দর ইলেকশন হয়ে গেল, কিন্তু সেই ইলেকশনের রেজাল্ট হলো আমরা দেখলাম যে হিটলার ক্ষমতা হয়ে গেলেন, এবং তারপরে ইতিহাসটা আপনারা জানেন। ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার।
ঢাকার এই অসন্তোষের কথা দিল্লিকে জানানো হলেও এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি তারা। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, ভিসা জটিলতার বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা অর্জন ও সংস্কারের কথা তুলে ধরা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে। জানানো হয়, সংস্কারের অংশ হিসেবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। এরই অংশ হিসেবে ১ মাসের মধ্যে অবসরে যাচ্ছেন ৬ থেকে ৭ রাষ্ট্রদূত। এক প্রশ্নের উত্তরে মুখপাত্র তৌফিক হাসান জানান, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, যা ভালোভাবে নিচ্ছে না ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত এই বিষয়ে দিল্লি আনুষ্ঠানিক কিছু জানায়নি। আমাদের দুই দেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। ভারতের ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন, দেশটিকে অবহিত করা হয়েছে। তৃতীয় কোনো দেশে যাবার জন্য ভিসা প্রত্যাশীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ দেন মুখপাত্র। রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত, সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম ৩-৪টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। বিগত আওয়ামী লীগ সরকার ও দলের কতজন ভারতে পালিয়ে গেছেন তার সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান মুখপাত্র। জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর কামরুল ইসলাম ও দূতাবাসের এক কর্মী স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। একজন স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। এখন আমরা এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হাজতে বসে ১৯ লাখ টাকা দিলেন আসামি। টাকা লেনদেনের সেই ভিডিও ফুটেজ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। ভিডিও ফুটেজটি ২৭ অক্টোবরের। এতে দেখা যায় হাজতখানা থেকে টাকা গুনে দিচ্ছেন মোশতাক মোশাররফ টুটুল নামে এক ব্যক্তি। পুলিশের উপস্থিতিতে তার কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান। চাঁদাবাজির অভিযোগে ২৭ অক্টোবর আটক হন মোশাররফ টুটুল। এরপর থানা হাজতে ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খানকে টাকা দিতে বাধ্য হন তিনি। টুটুলের বোন মায়া সরকার জানান ৭৪ লাখ টাকা দাবি করেন মহিউদ্দিন ও আরিফ। বিনিময়ে টুটুল ও ইব্রাহিম হোসেনকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়া হয়। পরে ১৯ লাখ টাকা দিতে রাজি হন টুটুল ও ইব্রাহিমের স্বজনরা। বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন এক আইনজীবী। একজন এই পুলিশ কর্মকর্তাকে ডাক দিয়ে বললেন যে এই আইনজীবী আর এই মার্কিন নাগরিক ও এই দুইটাকে গারদখানায় ঢুকিয়ে দাও আর একটা চাঁদাবাজি মামলা দিয়ে দাও। তখন বাজে রাত্র ২টা। ওসি আমার পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করেন মহিউদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক। এই মহিউদ্দিন সাহেব আমার ছোট বোন মায়া সরকারের কাছে সে বলেন যে ৭৪ লক্ষ টাকা যদি দেওয়া হয় তাহলে থানা থেকে আমাদেরকে বের করে দিবেন। আমি আদালতকে বললাম যে এই বিজ্ঞ অ্যাডভোকেট ইব্রাহিম সাহেবের তা অথবা তার পরিবারের প্রতি যদি কোনো হুমকি থেকে থাকে তাহলে সে তার একটা বিধান ব্যবস্থা করা উচিত। বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে কেএনএফের একটি গোপন আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ।
ভোরে গোয়েন্দা খবরে উপজেলার মুনলাইপাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি চালায় সেনাবাহিনী। এ সময় সেনাদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকি-টকি সেট ও ইউনিফর্ম। দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে কেএনএফ-এর বিরুদ্ধে। বসুন্ধরা আবাসিক প্রকল্পের 23টি প্লট সরকারি খাস জমি দাবি করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এসব জমিতে অনেকেই গড়ে তুলেছেন বহুতল ভবন, কারো বাড়ি নির্মাণাধীন। উদ্বেগ আর উৎকণ্ঠায় ওইসব প্লট ও ফ্ল্যাট মালিকরা। সংকট সমাধানে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। আর খাস জমি উদ্ধারে কঠোর অবস্থানে ঢাকা জেলা প্রশাসন। প্রায় 11,500 বিঘা জমি নিয়ে বসুন্ধরা আবাসিক প্রকল্প। অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সুবিধায় গড়ে তোলা হয়েছে রাজধানীর বুকে এক টুকরো শহর। তবে হঠাৎ করেই বিপাকে এইচ ব্লকের বেশ কিছু প্লট ও ফ্ল্যাট মালিক। জমি কিনে বাড়ি করেছেন, বসবাসও করছেন, অথচ এখন হুট করে জেনেছেন তাদের বাড়ি সরকারি জমিতে। তার মানে এইখানে হচ্ছে কি আপনার 8টা 15টা। জেলা প্রশাসন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে লাল নিশান ও বিশেষ সতর্কবার্তা। কাঁটাতারের বেড়াও তুলে দেওয়া হয়েছে কারো কারো প্লটে। এইচ ব্লকের 9 নম্বর সড়কে 3 কাঠার 15টি ও 8 নম্বর সড়কের আরও 8টি প্লট পড়েছে খাস জমিতে। এসলান এসে লাল পতাকা দিয়ে গেছে, পরবর্তীতে এসে কাঁটাতারে বেড়া দিয়েছে, বেশ 2-3 দিন পরে এসে সাইনবোর্ড দিছে কোনো নোটিশ ছাড়াই। এটা কোনো নোটিশ দেওয়া হয়নি। কারা দিছে? এটা এসলান এসে দিছিল, মহিলা এসলান। কি বলছে? বলছে এটা সরকারি জায়গা। আর সে তারা প্রথম এই বাড়িতে সাইনবোর্ড করতেছে। এই বাড়িতে সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা তাকে দরকার নেই। গ্রাহকের ভোগান্তির দায় কাঁধে নিয়ে জটিলতা নিরসনে কাজ শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। ওইটা তারা আরএস এর থ্রুতে তারা এটা ক্লেম করতেছে, কিন্তু আমাদের কিন্তু সিএসএস এ আমরা প্রপারলি আমরা কিনেছি এবং সেটা সিটি জরিপও কিন্তু স্টেট প্রপার্টি এটা ওন করে। তো আমরা চেষ্টা করি, যেহেতু তারা ক্লেম করেছে আরএসদের সমস্যা হয়েছে, আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। ঢাকা জেলা প্রশাসন বলছে সিএসএসএ, আরএস ও সিটি জরিপ অনুযায়ী এই জমিগুলো সরকারি। আইনি প্রক্রিয়ায় যা দখলমুক্ত করা হচ্ছে। সিএসএসএ, আরএস, সিটি এই সবগুলো রেকর্ডেই কিন্তু এই জমি খাস খতিয়ানভুক্ত। অনেকেরই কিন্তু যাদের সাথে তাদের কথা হয়েছে এই দাগের দলিল না, হয়তো অন্য কোনো দাগে তাদেরকে দলিল করে দেওয়া হয়েছে, দখল এখানে বোঝায় দেওয়া হয়েছে। হাউজিং অথরিটি তাদেরই তো আসলে প্রথম দায়িত্ব বর্তায় যে তাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে নিষ্কণ্টক জমি ওনারা বুঝিয়ে দেবেন। প্লট বা ফ্ল্যাট কিনে বিপাকে পড়া মালিকদের সংকটের সমাধান বসুন্ধরাকেই করতে হবে বলে মনে করে ঢাকা জেলা প্রশাসন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় কুইক রেন্টালে বিদ্যুৎ কেনায় সংশ্লিষ্টদের দায়মুক্তির আইনকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয়েছে মন্ত্রীর একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এক রিটের শুনানি শেষে এই রায় দেয়। এতে সরকারি কেন্দ্রগুলোকে পুরোদমে উৎপাদন চালু রাখতেও বলা হয়েছে। শুধু গত অর্থবছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ছিল 32,000 কোটি টাকা। এর বেশিরভাগই গেছে কুইক রেন্টালে। উৎপাদন হোক বা না হোক, চুক্তি অনুযায়ী প্রতি বছর এভাবেই ক্যাপাসিটি চার্জ বাবদ খরচ হাজার হাজার কোটি টাকা। এ নিয়ে তীব্র সমালোচনার পরও আইনটির 9 ধারায় দায়মুক্তির সুযোগ থাকায় এতদিন নেওয়া যায়নি কোনো পদক্ষেপ। তবে এবার আওয়ামী লীগ সরকারের করা ওই আইনের 2টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এছাড়া ওই আইনের 6-এর 2 ধারায় বিদ্যুৎ কেনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর একক ক্ষমতা দেয়াকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। 6-এর 2 ধারায় যেটা বলা ছিল যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারে।
রিটকারী আইনজীবীর অভিযোগ, লুটপাটের সুযোগ দিতে আইন করে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছিল। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। রায়ের নির্দেশনা অনুযায়ী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে করা চুক্তি পুনর্মূল্যায়ন বা বাতিল করতে পারবে সরকার। একই সঙ্গে সরকারি কেন্দ্রগুলো পেয়েছে পুরো মাত্রায় উৎপাদনের সচল রাখার নির্দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজার স্বাভাবিক হতে আমন ধান ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন চাল এলেই দাম কমবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্য নিয়ে নিজেও চাপে আছেন জানিয়ে বলেন, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির প্রক্রিয়া চলছে। রাজধানীর বাজারে চালের সংকট না থাকলেও দাম চড়া। 54-55 টাকার নিচে নেই মোটা চালের কেজি। চিকন চালের কেজিতে গুনতে হবে 70 টাকার বেশি। সরকারের ভর্তুকি মূল্যে চাল বিক্রি কর্মসূচির পরও দামে লাগাম টানা যায়নি। টিসিবির হিসাবে এক মাসে চালের দাম বেড়েছে 7%। ইনকাম তো আর বাড়ে নাই, ইনকামের থেকে বাজারের দাম বেশি। চলমান পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন খাদ্য উপদেষ্টা। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। সরবরাহ বাড়াতে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাজারে আমন ধান উঠলে কমবে দাম। আমিও তো আপনাদের মধ্যে মধ্যবিত্ত বাজার, আমি নিজেই বাজার করি, চাপে আছি। তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে। আশা করছি দ্রুতই ওঠা শুরু করবে। রোববার থেকে সরকারিভাবে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু হচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। এবার 3 টাকা বাড়িয়ে প্রতি কেজি ধান 33 ও চালের দাম 47 টাকা নির্ধারণ করা হয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের মৃত্যু ও বাবা কারাগারে থাকায় অনিশ্চিত জীবনের মুখে 2 নবজাতক সহ 4 শিশু। দরিদ্র পরিবার, তাই তাদের দিন কাটছে স্থানীয়দের সহায়তায়। এ অবস্থায় যমজ নবজাতকের দেখভালের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিত্রাপাড়া গ্রামের 13 বছরের সাজ্জাদ পড়ছে ক্লাস 7-এ। তবে 1 সপ্তাহ ধরে স্কুলে যেতে পারছে না। বাবা জেলে, মারা গেছেন মা, তাই ছোট 3 বোনকে নিয়ে এখন সে দিশেহারা। আমার এই ছোট বোনের লেখাপড়া এখন সমস্যা, স্কুলে যাইতে পারতেছি না। আমার এই ছোট 2 বোন এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না। 1 মাস আগে যমজ শিশু জন্ম দিয়ে মৃত্যু হয় সাথী বেগমের। গত শুক্রবার হত্যা মামলায় গ্রেপ্তার বাবা জামাল মিয়া। এরপর থেকে অনিশ্চিত জীবন এই 4 শিশুর। 1 মাসের 2 নবজাতককে দেখছে নানি ও দাদি। খাওয়ান দেওয়া লাগে, পরম দেওয়া লাগে, স্কুল খরচ দেওয়া লাগে। ওদিকে আমার 3-4 বাচ্চা আছে, আমার মা আছে, এগো খাওয়ান দেওয়া লাগে। এখন তো ভাই আমি কুলাইয়া উঠতে পারি না। 4টে বাচ্চা কে তদবির করবে? দাদি পালতেছে একটা, নানি পালতেছে একটা, এক খাবার কে জোগাই দেবে? পুলিশ বলছে রাজনৈতিক মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে তার বিরুদ্ধে আগে থেকেই ছিল মাদকের মামলা। ওই সময় আসলে আমরা কাউকে পাই নাই, তার ছেলে মেয়ে যে ওখানে আছে বা সে নিজেও বলে নাই আমাদের। তার নামে আগে একটা মার্ডার মামলা আছে এবং ওই যে মাদক মামলা রয়ে গেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার হত্যায় গোপালগঞ্জ সদর থানায় 117 জনের নাম সহ মামলার আসামি 1,500। এই মামলাতে কারাগারে আছেন দিনমজুর জামাল মিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।